তো হ্যালো সিএফসিয়ান, বসেছিলাম কার্জন হলের সামনে, এই যে কার্জন হল পিছনে। তো আমার বন্ধু তুহিন আসলো, তো ভাবলাম তোমরা যারা এইচএসি 28 সবে মাত্র এসএসসি পার করলা, সামনে কলেজ, কয়েকদিন পরেই কলেজ, খুব বেশি দেরি নাই। তো এখন কি কি করবা কি কি করবা না, এবং আমার বন্ধু তুহিন ও জিওগ্রাফিতে পড়তেছে, আমি পড়তেছি বোটানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো তার কাছ থেকে পরামর্শ নিব যে কি করা উচিত কি করা উচিত না, এবং ওভারঅল এই টাইমটা কিভাবে পার করা উচিত। তো তুহিন, ভালো আছো আশা করি? আলহামদুলিল্লাহ। সমস্যা নেই, এটাতে রেকর্ড হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কিছু তোমাদের মনে প্রশ্ন ঘুরপাক খায়, যেগুলোর আজকে ক্লিয়ার ডেফিনেশন আমরা জানবো, তাই না? চেষ্টা করবো। এখন বলো দেখি কী কী প্রশ্ন হতে পারে। প্রশ্ন একটা হচ্ছে যে আমরা তো অনেকে তো, আচ্ছা প্রথমে আমরা যদি কলেজ শুরু হয় নাই, কলেজে চয়েসে দেওয়া হয় নাই, তো কলেজ সিলেকশন সম্পর্কে একটু আলোচনা করো। আচ্ছা, কলেজ সিলেকশন, তাই না? তোমাদের মাথায় একটা জিনিস সবসময় ঘুরপাক খায় যে আসলে এই কলেজটাতে পড়বো নাকি ওই কলেজটায় পড়বো, নাকি আমার গ্রামের কলেজে পড়বো নাকি আমার শহরের কলেজ যাব। আসলে এটা হচ্ছে এই কলেজ সিলেকশন মূলত গ্রাম এবং শহর এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। তোমার বাসা যদি গ্রামে হয়, তোমার আর্থিক অবস্থা যদি একটু নর্মাল হয়, তাহলে আমার মতামত যে তুমি গ্রামের ওই কলেজেই পড়ো। হ্যাঁ ঠিক এবং আছে। তোমার যদি হচ্ছে ভালো জায়গা যাওয়ার একটা ভালো নিয়ত থাকে এবং তুমি যদি পরিশ্রমী হও, তাহলে তুমি যে কোনো জায়গা থেকেই উঠে আসতে পারবা। ওটা কলেজ যে ম্যাটার করে এটা ডাজেন্ট ম্যাটার। কলেজ হচ্ছে তোমার শিক্ষা জীবনে ডাজেন্ট ম্যাটার। কলেজের থেকে তুমি শুধুমাত্র একটা সার্টিফিকেট পাবা, আর বাকি লাইফ টাইম তুমি হচ্ছে তুমি যেখানে চান্স নেবে বা তোমার টার্গেট যেটা ওইটা আর কি পূরণ করবে, ঠিক আছে? এখন যারা শহরে থাকে তাদের হিসেবটা আলাদা। শহরে অ্যাভেলেবেল কলেজ আছে, তারা আর তাদের হচ্ছে আর্থিক কোনো আসলে সমস্যা থাকার কথা না বা থাকেও না। তাদের কথা বলতে গেলে হচ্ছে তাদের কোনো আর্থিক সমস্যা থাকে না, ঠিক আছে? এজন্য তাদের সাথে তুমি তাল মিলিতে যাবা না যে ও হচ্ছে নটর ডেমে পড়ে, আমি সেই গ্রাম বাংলার এক ভুতুরিয়া কলেজে পড়লাম, ঠিক আছে? এখন ওর সাথে কি আমি নিতে পারবো? ও বুয়েটে চান্স পাবে, আমি তো পাবো না। এরকম ও ঢাবিতে চান্স পাবে, আমি তো পাবো না। ও মেডিকেলে চান্স পাবে, আমি তো পাবো না। এরকম তোমার মনে প্রশ্ন ঘুরপাক খাইতে পারি। দেখো, চান্স পাওয়ার বিষয়টা হচ্ছে বা তোমার টার্গেট, তোমার লক্ষ্যে পৌঁছানোর বিষয়টা হচ্ছে তোমার পরিশ্রম, তোমার ডেডিকেশন, তোমার ধৈর্য, তারপর তোমার কৌশল, পড়ালেখা করার কৌশল যে থাকে, এই কৌশল টাইম ম্যানেজমেন্ট স্কিলটির ওপর মূলত নির্ভর করে। এটা কলেজের ওপর নির্ভর না। তুমি কলেজ যাবা, স্যার যে পড়াবে ওই পড়া দিয়ে তোমার কিছু হবে না। আসলে তুমি একটা সৃজনশীল সমাধান করতে পারবে না ওই পড়া দিয়ে, ঠিক আছে? এজন্য পড়ালেখাটা মূলত হচ্ছে নিজের কাছেই। নিজে যদি তুমি ভালোভাবে টাইম দাও, বুঝতে পারো আসলে তুমি কী জিনিস পড়ছো, কোনটা বুঝতে চাচ্ছো, কোনটা বুঝতে পারছো না, এগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলেই মূলত হচ্ছে কলেজ থেকে তুমি একটা ভালো ফলাফল আনতে পারবা। সেটা হোক হলিক্রস, নটর ডেম বা গ্রাম বাংলার সেই ভুতুরিয়া কলেজ, ঠিক আছে? তো এখন তো কলেজে ধরো ভর্তি হয়ে গেল, তো কলেজে ওঠার পর কি কি করবে কি কি করবে না, কোথায় পড়বে, অফলাইনে পড়বে নাকি অনলাইনে পড়বে, সব কিছু সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি। এখন কলেজে তো তুমি ফার্স্ট বয় ধরো যে তুমি হচ্ছে কলেজে প্রথম গেলা, যা হচ্ছে মনে করো যে 1 মাস ক্লাস করলে, তারপর দেখলো যে টিচারদের ক্লাস ভালো লাগতেছে না, টিচাররা ক্লাসে আছে না, নিয়মিত ক্লাস নিচ্ছে না। এগুলো মূলত গ্রামের কলেজে বেশি দেখা যায়। আর হচ্ছে কলেজের পড়া নিয়ে তুমি হতাশায় থাকবা, দেখবা যে তোমার যেহেতু ইন্টারমিডিয়েট, তাই না? ইন্টারমিডিয়েট পড়ার পরিমাণ অনেক, প্রায় সাগর পরিমাণ পড়া, আর কলেজ তোমাকে দিবে একটা পুকুরের সমান পড়া। কিন্তু ওই সাগরের পড়া যখন তুমি যাবা, সব কিছু এই পুকুরের ঘোলা পানির মতো লাগবে, সব কিছু ঘোলা হয়ে যাবে। মানে তুমি ওই যে কলেজের পড়া দিয়ে একটা সৃজনশীল যে সমাধান করার যে চেষ্টা, এটাও পারবা না। মনে করো যে টিচার যা তোমাকে পড়াইছে ওটা দিয়ে একটা সৃজনশীল সমাধান করতে পারবো না, ঠিক আছে? তাই আমার মতামত যে কলেজ যাও, হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্ট হও, আবার টিচারদের কাছে কিছু শেখো, টিচারদের সাথে পরিচিত হও, নতুন বন্ধু বানাও, বন্ধু হবে, বন্ধুদের সাথে পরিচয় হও। এগুলো হওয়ার পর মনে করো 4-5 মাস বা ফার্স্ট ইয়ার চলে গেল। এখন এরপর তোমার কাজ হচ্ছে যে তুমি নিজের মতো পড়াকে গুছাইতে পারছো কিনা, ঠিক আছে? এখন যদি নিজের মতো পড়াকে গুছাইতে না পারো, তাহলে কিন্তু ফার্স্ট ইয়ারও যদি ধরা খাও, সেকেন্ড ইয়ার কিন্তু এমনি ধরা খাবা, ঠিক আছে? তাই নিজের মতোভাবে পড়াকে গুছিয়ে নিতে হবে। কোনো স্কুল কলেজ বা অনলাইন অফলাইন কোচিং প্রাইভেট যাই বলো, এগুলোর উপর নির্ভর করলে হবে না, ঠিক আছে? এখন তুমি অনলাইনে করবা নাকি অফলাইনে করবা? হ্যাঁ,
বর্তমান যেহেতু দেখা যাচ্ছে স্মার্ট সব কিছুই, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, আবার ইউটিউবে তো মনে করো যে এই যে অনেক আমরা- চ্যানেল আছে, আমরাও video বানাচ্ছি। আমরা মূলত ভিডিও দেই। আসলে যারা অনলাইনে পড়ায় তারা হচ্ছে কিছু অন্তত জানে। তোমাকে হচ্ছে গোছানোটা দেওয়া সবসময় ট্রাই করবে, তোমাকে গোছানোটা দিবে আর কি। আর অফলাইনে কি হয়, অফলাইনে মনে করো যে তুমি একটা চ্যাপ্টার পড়বা, ধরো 2 দিন মিস করছো, ওই চ্যাপ্টারে যে 2টা কন্টেন্ট তুমি পাবা না, এটা অফলাইনে দেখা যায়। পরে কি হলো, তুমি ওই 2টা কন্টেন্ট পড়ার জন্য টিচারকে রিকোয়েস্ট করবা, টিচার আবার পড়াবে কি পড়াবে না সেটা টিচারের উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে তোমার কিন্তু ক্ষতি হয়ে গেল। আর অফলাইনে হচ্ছে একটা সময়ের ব্যাপার থাকে, এখানে তোমার বাসা থেকে যদি তোমার কলেজ বা টিচারের বাসার যে দূরত্ব এটা যদি অনেক বেশি হয়, একটা প্রাইভেটে যদি মনে করো তোমার 2 ঘন্টা করে চলে যায়, ধরো 3-4টা পড়লে তোমার এমনি অ্যাভারেজ টাইম চলে যাবে, এক্ষেত্রে টাইম অনেক হ্যাম্পার করে। তাই আমার মতে বর্তমান যেহেতু মানে লেখাপড়া শেখার কোনো বিষয় জানার হচ্ছে রিসোর্সের কোনো অভাব নাই, তোমার হাতের কাছে সব কিছু আছে, সার্চ করলে পেয়ে যাবা। তাই আমার মতে হচ্ছে অনলাইনে পড়াই আর কি বেটার। যদি তুমি এটাকে আবার অনলাইনে পড়তে গেলে কিন্তু ধৈর্য দরকার, দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে তোমাকে তাকায় থাকতে হবে, এটা হচ্ছে একটা ধৈর্যশীল ব্যক্তির একটা বৈশিষ্ট্য। এখানে তোমাকে তুমি মনে করো যে একটা 2 ঘন্টার ভিডিও দেখবা বা ক্লাস করবা, তুমি 15 মিনিট 20 মিনিট পর পর ফেসবুকে যাচ্ছ, গেম খেলাচ্ছো, আবার এসে করতেছো, এরকম করলে কিন্তু অনলাইন তোমার জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে অফলাইন তোমার জন্য ঠিক আছে, বুঝছো? এখন তো আমার মতামত হচ্ছে, আমি হচ্ছে প্রায় সব কিছু, আমি অফলাইনে কোনো আসলে প্রাইভেট পড়ি নাই, ঠিক আছে, আমি অফলাইনে কোনো প্রাইভেট পড়ি নাই, আমি হচ্ছে অনলাইনে যে ফ্রি ক্লাসগুলো ছিল এগুলো করছি, করিয়া আমি আমার নিজের মতো লেখাপড়াগুলোকে গুছিয়ে নিয়েছিলাম এবং সময়কে মানে মূল্য দিয়েছিলাম, যে আসলে সময়গুলো আমি নষ্ট করিনি কলেজ জীবনে। আর একটা সত্য কথা হচ্ছে, আমি কলেজ খুব কম গেছি, প্রায় 2 বছরের মধ্যে 2 মাস, 2 বছরের কলেজ তো 2 বছরের টাইম হয়, আমি মূলত 2 মাস কলেজ গিয়েছিলাম। আর আমি যে কলেজে পড়ছিলাম অ্যাটেন্ডেন্স না থাকার কারণে কোনো যে সমস্যা হয় এটা আমাদের ওই কলেজে ছিল না, তাই আমি আর কি কোনো সমস্যায় পড়ি নাই। আমার অনেক সমস্যা ছিল, প্রতিদিন যাইতে হতো কলেজে, তারপরেও যাই নাই, 60% 50% গেছি। আবার ওই ম্যানেজ যে- করা যায়, ম্যানেজ করা আমার ওই 12 মাসে আমার হচ্ছে 2 মাস গেছি, এই 2 মাসে আমার অ্যাবসেন্ট, তাছাড়া আমার খাতা খুললে দেখা যাবে, বাকি 22 মাস আমি নাই। মূলত ওই সময়গুলো মূলত আমি বাসায় নিজে নিজে অনলাইনে যে ফ্রি ক্লাসগুলো ছিল এই ক্লাসগুলো করেই এত দূর পর্যন্ত আসতে পারছি, এবং অ্যাডমিশন টাইমেও আমি অনলাইনেই ক্লাস করে মানে ভার্সিটি পরীক্ষা দিয়েছিলাম। আর আল্লাহর রহমতে আমি 7টা ভার্সিটিতে চান্স পেয়েছি। এখন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। তো কথায় কথায় যেহেতু অ্যাডমিশন আসলো, তো অ্যাডমিশনের যে প্রস্তুতি এটা তো আগে থেকে শুরু করা ভালো অবশ্যই, বর্তমানে যে কম্পিটিশন, তো এখন অনেকে হয়তো আগের থেকে টার্গেট যে ডাক্তার হবে, অনেকে টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, কিন্তু সমস্যা হচ্ছে যাদের এখনো ফিক্স করা হয় নাই তারা কিভাবে বুঝতে পারবে যে তার জন্য কোনটা মানানসই, কোনটায় সুবিধা কি, কোনটার জন্য এখন থেকেই কিভাবে কি পড়তে হবে, এটা যদি একটু বলতাম। প্রথমে আমি হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে বলি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অধিকাংশ কলেজ জীবন থেকে শুরু করে কলেজ স্টার্ট করা মানেই ও হচ্ছে ডাক্তারি করবে, ওটা নিয়ত করে ফেলে, কিন্তু হচ্ছে লাস্ট পজিশনে দেখা যায় যে তাকে আর এইচএসসি যে পরীক্ষাটা বসবে, পরীক্ষায় যে বসবে, এই পরীক্ষায় বসার জন্য যে অ্যাবিলিটিতে থাকা দরকার এই অ্যাবিলিটি থাকে না, এজন্য সে পরে ইমপ্রুভমেন্ট দেয়, আরও অনেক কিছু করে, ওগুলো না বলি। এখন তোমাদের প্রথমত টার্গেট সেট করা লাগবে, টার্গেট যদি তুমি ভালোভাবে সেট করতে পারো এবং ওই টার্গেটে পৌঁছানোর জন্য তোমার কী কী করা লাগবে, কী কী করতে হবে না, এগুলো তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মূলত প্রথম কাজ হচ্ছে তোমার হচ্ছে, যেহেতু কলেজে উঠছো ফার্স্ট ইয়ার, একটু আশেপাশে পরিবেশ দেখো, টিচারদের সাথে বন্ধুদের সাথে পরিচিত হও, এবং বাড়ির হচ্ছে লোকজনের সাথে, তোমার বাবা মার সাথে, ভাইয়ের সাথে বসে কথা বলো যে তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত, তুমি মেডিকেলে পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, নাকি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। যদি তোমার ইচ্ছা থাকে যে তুমি মেডিকেলে পড়বা, তাহলে তুমি হচ্ছে প্রথম থেকে একদম ডেডিকেটলি মেডিকেল একদম শুরু করে দাও। ওই মেডিকেলের পড়া শুরু করতে বলতেছি না, যদি পারো ওটা পরে আসতেছি, ওই এইচএসসির জন্য ডেডিকেটলিভাবে পড়া শুরু করতে হবে, কারণ মেডিকেলে অ্যাপ্লাই করতে গেলে বর্তমান যে পয়েন্ট সেটা হচ্ছে 9 পয়েন্ট লাগে, তাই না? 9 পয়েন্ট লাগে। যদি মনে করো যে এসএসসিতে তুমি 4 পাইছো, এইচএসসিতে তোমার
5 পাইতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে। আবার তুমি ওই যে এসএসসিতে যদি 4 পাও, ওখান থেকে আবার মার্ক কাটা যাবে। তার মানে তোমাকে এসএসসি এবং এইচএসসি উভয়ে জিপিএ 5 থাকলে তুমি একটা সেফ জোনে থাকো। আবার যদি জিপিএ কম থাকে কিন্তু 9 পয়েন্ট তুমি পূরণ করতে পারো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবা, কিন্তু তোমার একটা রিস্ক থেকে যায় যে জিপিএ থেকে তোমার মার্কটা কেটে যায়, ঠিক আছে। এখন তুমি বোঝো যে আসলে তোমার কোন দিকে যাওয়া উচিত। তুমি এইচএসসিতে জিপিএ 5 তুলতে পারবা কি পারবা না, বা এসএসসিতে তোমার জিপিএ 5 আছে কি নাই, বা যদি ধরো যে এসএসসিতে তোমার 4 পয়েন্ট থাক সমস্যা নাই, এখন থেকে ভালোভাবে পড়লে এইচএসসিতে যদি তুমি 5 তুলতে পারো, সেক্ষেত্রে তুমি মেডিকেল প্রিপারেশন নিশ্চিন্তে নিতে পারো, ওটা মেকআপ করা যাবে। কিন্তু তুমি যদি লক্ষ্য সঠিকভাবে ঠিক করতে না পারো, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে লক্ষ্যকে আগে ঠিক করতে হবে, লক্ষ্য ঠিক রাখা। তো যারা ইঞ্জিনিয়ারিং করবে তারা এখন আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তাদের তো বুঝতেই পারছো তোমরা কি করবা। আসলে এখানে ম্যাথমেটিক্স এবং অ্যানালিটিক্যাল যে নলেজ থাকা দরকার, এটা তোমাদের থাকতে হবে, এবং অবজারভেশন ক্ষমতা এটা বাড়াইতে হবে। একটা ম্যাথ দেখলে তোমরা যাতে বুঝতে পারো যে এটা আসলে কোন ফর্মুলা ইউজ করতে হবে, কোন ফর্মুলাটা দিলে ইজিলি সলভ করা যাবে। অবশ্য ক্যালকুলেটর হ্যাক্স সম্পর্কে তোমাদেরকে অধিক জানতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। মূলত ক্যালকুলেটর হ্যাক্স যারা হচ্ছে সবচেয়ে বেশি পারে, আমি দেখছি তারাই মূলত ইঞ্জিনিয়ারিংয়ে বেশি চান্স পায় আর কি। কারণ হচ্ছে সময় কম থাকে, কম সময়ের মধ্যে তারা সব অ্যান্সার করতে পারে, এটি আর কি ক্যালকুলেটর হ্যাক্সের উপকারিতা। এখন তোমারও যে এক সেম কথা হচ্ছে, তোমাদের জন্য সেম কথা, লক্ষ্য ঠিক করো। তুমি হচ্ছে আসলে কোন দিকে যাবা, বুয়েটে পড়তে চাও নাকি রুয়েটে? বুয়েটে পড়তে গেলে তোমাকে অধিক পরিশ্রম করতে হবে, তাই না? যেহেতু ভালো জায়গায় যাইতে চাও, একটু ভালো মানের পরিশ্রম দরকার আছে। তো আমার পরের প্রশ্ন হলো যে এখন আমরা তো মোটা দাগে দুইটা প্রিপারেশন মানুষ নিয়ে, একটা হচ্ছে মেডিকেল আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো ভার্সিটি প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব কম পরিমাণ চান্স পায়। তবে না, আমার ডিপার্টমেন্টে আমি এবং আরেকজন মনে হয়, তো বেশিরভাগ দেখা যায় মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং মানে পরে চান্স পায়। এখন প্রশ্ন হলো যে তাহলে কি ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত না? আর আরেকটা প্রশ্ন হলো, এই 3 ক্যাটাগরি যারা এখন নিজেদের লক্ষ্য বাছাই করে ফেলছে তারা তো এখন পড়তে পারবে, কিন্তু অনেকে আছে যারা বুঝতেই পারতেছে না তার কোন দিকে যাওয়া উচিত। সে কীভাবে বুঝতে পারবে তার জন্য কোনটা মানানসই? আচ্ছা, এখন তুমি যদি বুঝতে বা তোমার লক্ষ্য সেট করতে না পারো সঠিকভাবে, এখন তুমি কিভাবে বুঝবা যে আসলে আমার এই দিকে যাওয়া উচিত? দেখো, তুমি তোমার নিজের সাথে করো, নিজের সাথে নিজেকে আলোচনা করো যে আসলে আমি পড়ালেখায় কীরকম, আমি কি এইরকম ইফোর্টটা দিতে পারবো ওখানে, বা এইচএসসিতে সবচেয়ে ভালো ফলাফল যেটাকে বলে গোল্ডেন জিপিএ বা জিপিএ 5। এসএসসিতে কিন্তু হচ্ছে জিপিএ 5-এর নিচে আসলে এটা কিন্তু হ্যাম্পারজনক একটা ফলাফল, অন্তত যাতে জিপিএ 5টা থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ভালো। যদি জিপিএ 5 না থাকে তাহলে কিন্তু মানে তোমার মনোবলটা নষ্ট হয়ে যায় আর কি। আর মোটিভেশন যদি হারায় ফেলো, সেক্ষেত্রে তোমার আর পরবর্তীতে কোনো কিছু করার ইচ্ছা নষ্ট হয়ে যায়। তাই আমি বলবো যে তোমাকে প্রথমত মানে এইচএসসিতে যাতে ভালো করা যায়, এবং এইচএসসিতে বই যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আমরা মূলত কাজ করবো হচ্ছে গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো নিয়ে। জিনিস অ্যাড করি, অ্যাডমিশনে কিন্তু আইসিটিও আছে, বাংলাও আছে, আইকিউ আছে, এগুলো আছে, কিন্তু কম গ্রুপ সাবজেক্ট মিলি থাকে। তো এবার এটাকে মনে করো না শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট পড়লে হবে, এগুলোও কিন্তু পড়তে হবে, কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে। একাডেমিক্সের সাথে কিন্তু মিলবে না, একটু অ্যাডমিশনের প্রশ্ন দেখতে হবে, এটা পরে আস্তে আস্তে। এখন এই যে অ্যাডমিশনে যে আইকিউ থাকে, বাংলা থাকে, মাঝে ইংলিশ দেখা যায়, আবার আইসিটিও দেখা যায়। এখন তোমরা ভাবতে পারো এগুলো আবার কীরকম পড়ালেখা, এগুলো কি পারবো আমরা? এখন দেখো, ওগুলো একদম শর্ট পড়া, ঠিক আছে? ওগুলো তুমি যদি অ্যাডমিশনের সময় 1 মাস খালি পড়ো, বা লাস্ট 15 দিন পড়ো, বা পরীক্ষার আগের 1 সপ্তাহ পড়ো, ওগুলো কভার। আইকিউ আমি পড়িও না, এমনি মানে যারা আছে সায়েন্স থেকে আসে তাদের অবজারভেশন পাওয়ার থাকে, ম্যাথমেটিক্যাল যে রিলেশনগুলো আছে এগুলো এরা ভালো জানে। তারপর হচ্ছে সঠিক অ্যান্সারকে খুঁজে বের করার একটা অবজারভেশন পাওয়ার এদের ভালো থাকে। তাই এদের ক্ষেত্রে এগুলো অসুবিধা হবে না। ওটা হচ্ছে থার্ড পার্টি বলা যায়, ওটা আননেসেসারি, ওটা পড়ার দরকার নাই। তোমার টার্গেট হচ্ছে তোমাকে গ্রুপ সাবজেক্টে ভালো করতে হবে। যারা হচ্ছে বুয়েটে পড়তে চাও মেনলি, তাদের ক্ষেত্রে 90+, এই বছর হচ্ছে 90+ মার্ক দরকার ছিল, এটা রিকোয়ারমেন্ট। যারা ফিল আপ করতে পারে না তারা আবেদনপত্র থেকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে তাদেরকে। এইচএসসি কিন্তু এসএসসি না, এইচএসসিতে কিন্তু 90% মার্ক থাকা মাস্ট, তাহলেই তুমি বুয়েটে আবেদন করতে পারবা, না হলে তোমাকে সিলেকশন লিস্ট থেকে বাতিল করে দিবে, ঠিক আছে? এরপর হচ্ছে তুমি এখন আসি হচ্ছে ভার্সিটি যারা প্রিপারেশন নিবে। এখন
এখন তুমি তোমার টার্গেটে যদি হয় শুধুমাত্র ঢাবি কিংবা রাবি জাবি সবি যা আছে বাংলাদেশে যেটা যে কয়েকটি আর কি স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি আছে, তোমার টার্গেট যদি এই কয়টা ভার্সিটি হয় তাহলে তুমি অনেক সুখী আছো বলা হয়। ইজিলি প্রিপারেশন নিবা, কোনো সহজেই টেনশন নাই, পারবা। সহজ, সিট বেশি। সিটও বেশি। আবার হচ্ছে যারা মেডিকেল নিবে তারা টেনশনে থাকবে, যারা বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং তারা টেনশনে থাকবে, ওখানে প্রতিযোগিতা অনেক। তারপর হচ্ছে সময়ের ব্যাপার স্যাপার, আবার হচ্ছে প্রশ্নের ব্যাপার স্যাপার আছে, ওখানে মূলত টিপিক্যাল প্রশ্ন বেশি হয়। এখন যারা ভার্সিটি প্রিপারেশন নেবে তারা হচ্ছে হাসি খুশি ইজিলি নিতে পারে, এটা হচ্ছে তেমন একটা ম্যাটার করে না যে কঠিন। এটা হচ্ছে বলা যায় মিডিয়াম মিডিয়াম বলা যায়, মিডিয়াম প্রিপারেশন হলেও ভার্সিটিতে চান্স নেওয়া সম্ভব যদি তুমি হচ্ছে লেগে থাকতে পারো শেষ পর্যন্ত। এখন এটার প্রিপারেশনটা কীরকম হয় মূলত তোমার কাজ হচ্ছে কি, এসএসসিতে জিপিএ 5 পাইছো, সাপোজ ধরো জিপিএ 5 তুমি পাইছো, বা হচ্ছে 4.50 পাইলেও এক্ষেত্রে সমস্যা নাই। ভার্সিটির ক্ষেত্রে 4.50 পাইলেও সমস্যা নাই, তুমি কভার আপ করতে পারবা যদি হচ্ছে অ্যাডমিশনে ভালো করতে পারো। এখন অ্যাডমিশনে আমরা মূলত প্রিপারেশন নেই, বাংলাদেশে যারা প্রিপারেশন নেয় যেসব ছাত্ররা তারা মূলত ডিউকে টার্গেট করে প্রিপারেশন নেয়। এখন আমরা হচ্ছে মূলত বাংলাদেশে যেসব স্টুডেন্ট ভার্সিটি প্রিপারেশন হয় তাদের মূলত মেন টার্গেটটাই থাকে ঢাকা ইউনিভার্সিটি, এখানেই চান্স পাইতে হবে। তাদের পরিবারেরও আকাঙ্ক্ষা অনেক থাকে যে তাদের ছেলে যেহেতু ভার্সিটি কোচিং করতেছে বা ভার্সিটির লাইনে পড়তেছে, তারা হচ্ছে তাদের ছেলে কি ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে চায়, এটা সবারই আসলে আশা থাকে। এখন তোমার ক্ষেত্রে তুমি যেহেতু ভার্সিটি প্রিপারেশন নিতেছো, তাই তোমাকে হচ্ছে একাডেমিক থেকে যদি তোমার ভালোভাবে পড়া না থাকে তাহলে একটু সমস্যা হবে। যদি তোমার সবগুলো কনসেপ্ট মানে বেসিক কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার থাকে সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ভার্সিটিতে পার পেয়ে যাবা। এখন আসি হচ্ছে এসএসসিতে সাপোজ ধরো যে তুমি হচ্ছে জিপিএ 5 পাইছো বা এনিথিং বা 4 পয়েন্টের নিচে পাও না এরকম পয়েন্ট আছে, সেক্ষেত্রে তুমি তো ভার্সিটিতে আবেদন করতে পারবে। এখন তোমার প্রিপারেশনটা কীরকম হবে, এখন তোমার প্রিপারেশনটা হবে ভার্সিটি কেন্দ্রিক যে কোশ্চেন ব্যাংকে, যে তুমি তো নিশ্চয়ই একটা কোচিংয়ে ভর্তি হবো তাই না, কোচিংয়ে ভর্তি হও কিংবা না হও তোমার মূলত হচ্ছে কোশ্চেন ব্যাংকে সংগ্রহ করতে হবে। আমার প্রেফারেবল কোশ্চেন ব্যাংক হচ্ছে জয়কলির কোশ্চেন ব্যাংক আছে, উদ্ভাসেরটা বেস্ট হয় আমি যেটা পড়ছি আর কি। এখন এরা তো কলেজে উঠছে না এখনো, কি এইচএসসি 28 ভিডিও এটা কলেজে উঠছে ওটাই তো উঠছে, মানে এখন অ্যাডমিশনের দিকে যাইতেছি, ওই যে admission এর দিকে, মানে আমরা ধারণা, মানে এটা ভয় পেয়ে যাবে না বা এটা কি বলতেছেন কলেজ শুরু হইলো না, এটা মূলত ধারণা দিচ্ছে, কারণ এইগুলো বিষয় আগে থেকে না জানলে পরে সময় পাবা না। হ্যাঁ, এগুলো হচ্ছে কনসেপ্ট, তোমাদেরকে কনসেপ্টগুলো আসলে বুঝাই দিলাম, মানে সম্পূর্ণ পথটা দেখাই দিলাম। এখন তোমার ওই জায়গায় পৌঁছতে হবে, তার জন্য কি কি প্রসেস তোমাকে সম্পূর্ণ করা লাগবে এগুলো আমরা আগে থেকে তোমাকে ক্লিয়ার একটা ধারণা দিলাম, ঠিক আছে। এখন দেখো তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি আর কি টার্গেট করো তাহলে তোমাকে এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম মূলত বাকি সব ইউনিভার্সিটির এক্সাম থেকে একটা ডিফারেন্ট এক্সাম, ঠিক আছে। এখানে রিটেন হয়, আবার এমসিকিউ হয়, এমসিকিউ পাস করতে হবে, তারপর রিটেন খাতা দেখবি। এমসিকিউ যদি তুমি ফেল করো রিটেন খাতা তোমার দেখা হবে না, যতই রিটেনে ভালো করো না কেন। এক্ষেত্রে হচ্ছে তোমার আমি যে পরীক্ষা দিয়ে যেটা জ্ঞান অর্জন করলাম যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি যে মূলত বেসিক থেকে এরা প্রশ্ন করে, যাদের একদম বেসিক ধরো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বেসিক অনেক ভালো তারাই মূলত এখানে সব প্রশ্নের অ্যান্সার দিতে পারে। অন্যথায় যাদের হচ্ছে বেসিক দুর্বল, যারা মনে করে যে একটা সাপোজ বলি যে একটা প্রাসকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে যার হচ্ছে 10 মিনিট লেগে যায়, তার ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি সম্ভব না, ঠিক আছে। আমি তো এই প্রশ্নে পারি না, পারেন না মানে কারণ ফুল সিলেবাস এটা আমি তো পড়ি নাই, ফুল সিলেবাস এটা হচ্ছে ইয়াতে ছিল, গতিবিদ্যায় ছিল, উচ্চতার গণিত দ্বিতীয় পত্র গতিবিদ্যায় ছিল এটা, বুঝছো। যাই হোক, মানে সব পারতে হবে না, বাট এগুলো সব পারতে হবে না, কিন্তু তোমার মেন যেগুলো তুমি তোমার টার্গেট হচ্ছে যে কোশ্চেন ব্যাংক নিবা, ঘাটবা, দেখবা যে কোনগুলো বেশি আসছে, বা সাল যেগুলোর পিছনে দেখবে যে অনেক কিন্তু সাল লেখা থাকে 19, 20, 21, 22, 26, 27, 28 এরকম লেখা থাকবে, ওগুলো মূলত ওই কনসেপ্টগুলো মূলত তুমি আর কি বেশি প্র্যাকটিস করবা। উদ্ভাস যেহেতু তোমরা মূলত প্রায় অধিকাংশ দেখি উদ্ভাস, ফোকাস এগুলোতেই মূলত ভর্তি হও, এগুলোর কোশ্চেন ব্যাংকগুলো ভালো, এগুলার সব কিছু নির্দেশনা ওখানে দেওয়াই থাকে, কনসেপ্টগুলো যে কোনগুলো ইম্পর্টেন্ট কম, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো ওখানে বলাই থাকে, ঠিক আছে। তাই এগুলো নিয়ে প্যারা করার কোনো দরকার নাই, তুমি মূলত তোমার এইচএসসিকে ফোকাস করতে থাকো, যেহেতু ফার্স্ট ইয়ার তোমরা কীভাবে হচ্ছে ফার্স্ট ইয়ারের পড়াগুলো ফার্স্ট ইয়ারে কমপ্লিট করা যায়, সেকেন্ড ইয়ার পড়া সেকেন্ড ইয়ারে কমপ্লিট করা যায়, এবং এগুলোই আর কি, ঠিক আছে।
হ্যাঁ, তো শেষ করে দিই নাকি? শেষ করে দিই। তো এটাই ছিল আমাদের ভিডিও। তো তুহিনকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তো এই যে আমরা বসে আছি এতক্ষণ, এখন বিকাল হওয়া শুরু করছে, মানুষ আসা শুরু করছে, তো আশা করি ভিড় হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের আশা করি তোমাদের যে ডাউটগুলো ছিল এগুলা বুঝতে পারছো। তো এক ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, তো আমরা কন্টিনিউয়াসলি আরও ভিডিও দিব। এবং তোমাদের যদি এরকম আরও গাইডলাইনমূলক ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, কারণ শুধুমাত্র একাডেমিকে না, অ্যাডমিশন নিয়ে আমরা ভিডিও দিব, তো ফলো করতে পারো আর কি। তো ধন্যবাদ সবাইকে।